ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতিরই রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলছে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। বিজয় টিভি সাপ্তাহিক আয়োজন তারকালয়ে আমি আঁখি আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। শুরু করছি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, এবং সেই সাথে জানাতে চাই আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন চলচ্চিত্র অভিনেতা এবং সেই সাথে চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। বিজয় টিভিতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমে কথা বলতে চাই, একদম সরাসরি যেতে চাই, কিছুদিন পরেই আপনার সিনেমা আসতে যাচ্ছে ওরা সাতজন। সেই ওরা সাতজন সিনেমাটির গল্প আমরা শুনতে চাই। কোথায় কোথায় শুট হয়েছিল, কিভাবে হয়েছিল? ওরা সাতজন একটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, একটি মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্মিত চলচ্চিত্র। এটি একটি অ্যাকশন থ্রিলার, এটি একটি ব্যাটলফিল্ড স্টোরি। আমরা স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ছিল ওরা 11 জন, যেটা একটা অ্যাকশন থ্রিলার ছিল। আমার খুব পছন্দের পরিচালক চাষী নজরুল ভাইয়ের। স্বাধীনতার 51 বছর পরে এসে আমরা আরও একটা অ্যাকশন থ্রিলার বানানোর ক্ষুদ্র প্রয়াস করেছি, বাট আমাদের ইন্সপিরেশনটা ওরা 11 জন সহ বাংলাদেশের যে সকল মুক্তিযুদ্ধের ছবি বাংলাদেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে সেগুলো সবগুলোই। ওরা 11 জন থেকে কি 7 জন? অবশ্যই ওরা 11 জন আমাদেরকে ইন্সপায়ার করে। আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র, যেটা মুক্তিযুদ্ধ নিয়ে, যেটা একটা অ্যাকশন থ্রিলার ছিল, সেটা অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করেছে ওরা 7 জন বানানোর জন্য। বাট ওরা 7 জনের সাথে ওরা 11 জনের কোনো কাহিনীগত মিল নেই। কাহিনীগত কোনো মিল নেই, সেপারেট, অ্যাবসলিউটলি সেপারেট স্টোরি। কোথায় হয়েছিল শুটিংটা? আমরা শুটিং করেছি আমাদের 5 নাম্বার সেক্টর, যেটা দামাবিল, লালাখাল, জাফলং, ওই এরিয়াটাতে, ঠিক মেঘালয়ের পাশে, মানে বর্ডার কেন্দ্রিক একদমই। করা হ্যাঁ, হয়েছে। আমাদের স্টোরিটাতে ওই ধরনের লোকেশনেরই দরকার ছিল, তো আমরা ঠিক ওই অঞ্চলটাতেই শ্যুট করেছি। আমরা 2021-এর সেপ্টেম্বরের 27 তারিখ থেকে শ্যুট করেছি টানা 45 দিন। পুরোটাই ওই অঞ্চল জুড়ে? পুরোটাই ওই অঞ্চল জুড়ে, জি। যখন শ্যুটগুলো করছিলেন তখন কোনো মজার কিংবা দুঃখের, আমার মনে হয় দুঃখের ঘটনা ঠিক আমি ওভাবে না, আমি বলতে চাইছি করতে গিয়ে 2021 সালেও কিন্তু করোনার একটা প্রকোপ ছিল, হ্যাঁ, বা পরে আস্তে আস্তে গিয়ে সেটা কমছিল। তো ওই অবস্থায় শুটিং করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা, বা কোনো মজার অভিজ্ঞতা? একটা জিনিস আমি আসলে ওভাবে কোনো পার্টিকুলার ঘটনা না বলে একটা কথাই বলবো, এই ছবিটা করতে যে আমরা জন্ম, মৃত্যু, বিয়ে, ভালোবাসা, প্রেম, বিচ্ছেদ সবই দেখেছি। ওই যে আমরা 45 দিন শ্যুট আগে পরে মিলিয়ে ধরেন 2 মাসের মতো আমরা ছিলাম। আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা একটা রিয়েল যুদ্ধের ময়দানেই আছি। আমরা 100 জনের মতো ইউনিট ছিলাম সেই সময়, করোনা চারদিকে, আমরা সবাই এত দূরে চলে গেছি, পরিবার সবাই রেখে, মনে হতো, এবং যে একটা ব্যাটলফিল্ড, একটা যুদ্ধের ছবি বানানোর চেষ্টা করছি, ওখান থেকে আমরা কেউ ফিরে আসি নাই, সবাই আমরা ওখানেই ছিলাম। 2-1 জন কোনো ইমার্জেন্সি কারণে আসতে হয়েছে। এখন যেহেতু যুদ্ধের ছবি, যেহেতু এটা একটা ব্যাটলফিল্ড স্টোরি, প্রতিদিনই তো কেউ না কেউ মারা যায়, কেউ না কেউ গুলি খায়, হ্যাঁ, সেরকমই হয়েছিল। সেটার পাশাপাশি আমাদের ইউনিটের মেম্বারদের মধ্যে কারো ফ্যামিলির, কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, কারো সন্তান হয়েছে, কারো আমাদের আত্মীয়র খুব কাছের মানুষের বিয়ে হয়েছে। মনে হয়েছিল যে আমরা আসলে একটা যুদ্ধের ছবি বানাতে যে আমরা হয়তো একটা যুদ্ধের মধ্যেই ঢুকে গিয়েছিলাম। তো মজার স্মৃতি যদি আমি বলি, আমি ওভারঅল এটাকেই বলবো যে এটা আমাদের জন্য মেকিং প্রসেসটা একটা জার্নির মতো ছিল। এবং আমরা যেহেতু যুদ্ধ করি নাই, আমরা তো আর 71-এ আমাদের তখন দেখাতে সম্ভব না, কিন্তু একটা 71-এর একটা স্পিরিট আমাদেরকে গাইড করে গেছে। যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছি, সামহাও ওইটাকে প্রকৃতি জানে কিভাবে ম্যানেজ করেছে। তো সেটা লোকেশন পাওয়ার ক্ষেত্রে হোক, সেটা কমপ্লিকেটেড সিকোয়েন্স শ্যুট করার ক্ষেত্রে হোক, সেটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে ডিল করে শুটিং শেষ করার ক্ষেত্রে হোক। সো ওই যেটা হয়তো প্ল্যানিংও চেঞ্জ এসেছে। হ্যাঁ, অনেক চেঞ্জ এসেছে। ওই যে বললাম, অনেক ঘটনা ঘটে যেটা আপনার প্ল্যানটাকে চেঞ্জ করে দেয়। বাট আমরা থেমে যাইনি, আমরা ডে ইন ডে আউট মনে হতো যে সকালবেলা আমরা ডেইলি ইউজুয়ালি 8 থেকে 10 ঘন্টার বেশি আমরা কখনো শ্যুট করিনি। তো শ্যুট শেষে যখন আমরা ফিরতাম ক্যাম্পে,
মনে হতো যে আমরা আমাদের মানে যুদ্ধের ক্যাম্পে ফিরেছি, আবার কালকে মুক্তিযুদ্ধের সময় যেভাবে যুদ্ধ করেছিলেন মুক্তিযোদ্ধারা, এবং তারা ক্যাম্পে ফিরে আসতো, আবার ক্যাম্প থেকে এবং ক্যাম্পে এসে সেই সুখ দুঃখের কথাগুলোই তো বলা হতো, তারা তাদের পরিবারের কথাই বলতেন নিজেদের মধ্যে। আপনাদের মধ্যেও সেই আমাদের সেই ইউনিটের মধ্যে সেই জিনিসটা গড়ে উঠেছিল ওভার দ্য পিরিয়ড অফ দিস 2 মান্থস। তা মোটামুটি 2 মাস সময় লেগেছিল। এই 2 মাস আমরা ছিলাম, আমি এবং আমার টিম 2 মাস ছিল, শুটিং হয়েছে अराउंड 45 ডেজ। আচ্ছা, আপনার একটা বিষয় আমার কাছে মানে কি বলবো, আমার ভিতরে প্রশ্নটা অনেক দিন থেকেই এসছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না যেহেতু আমি আপনাকে সামনে পাচ্ছিলাম না। আপনার প্রথম মুভিটা হচ্ছে অস্তিত্বে আমার দেশ, হ্যাঁ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে, হ্যাঁ, তার জীবনী, দেশকে নিয়ে, কিন্তু এরপরে একজন দেশপ্রেমিককে নিয়ে এরপরে আসে জাগো মুভিটা। এটা অনেক বড় একটা বাজেটের, সেই আমলে সেই সময়ের জন্য বেশ বড় বাজেটের একটা মুভি ছিল, কিন্তু যে পরিমাণ বাজেট ছিল সেভাবে মনে হয় সারাটা তখন আমরা ছবিটা দেখাতে পারিনি। আমাদের সেই তখন আপনি জানেন যে তখন আমরা ছবিটা শুট করেছিলাম ডিজিটালি, 35 এ এটাকে ট্রান্সফার করতে হয়েছে রিভার্স টেলিসিনে করে এনে হলে, সো আমরা প্রপারলি এটাকে ডিস্ট্রিবিউট করতে পারিনি। বাট ওভার দ্য টাইম জাগো আস্তে 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 এটার জায়গাটা নিয়ে হয়তো বা একটা কাল্ট ফিল্মের জায়গায় এসেছে। এটা নিয়ে আমরা আরো কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। কথা বলছিলাম চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা খিজির হায়াত খানের সাথে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের আজকের অতিথির কাছে। বিরতির পর আবারও ফিরে এলাম তারকালয়ে। আমাদের সাথে রয়েছেন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা খিজির হায়াত খান। কথা ছিল তার সঙ্গে, ফিরে যাচ্ছি তার কাছে। যে কথাটি বলছিলাম যে জাগো মুভিটা দেখাতে পারেননি, এরপরে কিন্তু আপনি শর্ট ফিল্ম করেছেন যেটা কিনা কান ফেস্টিভ্যালে গিয়েছে। আমি জাগোর পরে মাস্টার্স করার জন্য কানাডা যাই। মাস্টার্স করার সময় একটা শর্ট ফিল্ম ডিরেকশন দিয়েছিলাম, ক্যানস শর্ট ফিল্ম কর্নারে সিলেক্ট হয়েছিল। এমন বড় কিছু না, এটা অনেক বড় একটা ব্যাপার, এটা আসলেই বড় ব্যাপার। কারণ এই যে তথ্যটা জানলো, যারা এখন তরুণ নির্মাতারা আছে, কিছু করতে চাইছেন, তারাও কিন্তু চাইবে তাদের ফিল্মটা যাক। সেখানে কি পাচ্ছে কি পাচ্ছে না সেটা বড় কথা নয়, সেখানে দেখানো হচ্ছে, পুরো পৃথিবীর মানুষ দেখছে, এটাও কিন্তু কম কথা নয়। তো এরপরে এসে ওরা 7 জন, এরপরে এসে আমি আমার যদিও ওই ছবিটা আমি ডিরেকশন দিইনি, ওটা আমার প্রয়োজনে, এবং ওই ছবিটা মিলে নাম মিস্টার বাংলাদেশ নামে 2018-তে আমার আরেকটা ছবি আমাদের প্রোডাকশন হাউস থেকে বের হয়েছিল। তো ওটা আমি ডিরেকশন দিইনি, ওটা ডিরেকশন দিয়েছিলেন আবু আক্তারুল ইমান। ওটা জঙ্গিবাদের উত্থান এবং ধর্মকে, ইসলামকে আমরা কিভাবে ভুলভাবে ইউজ করে এই যে আমাদের তরুণ সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছি, ওইটা নিয়েছিল। ওটা 2018-তে। তারপর 2020-এ আমার একটা সিনেমা বানানোর কথা, সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম, করোনা চলে আসলো, অ্যান্ড দেন ওটা হল্ট হয়ে গেল। 2021-এ আমরা ওরা 7 জন বিয়ে করলাম। আচ্ছা, আমরা আরো কথা বলবো, এবার একটু কুইক জবাব চাইবো আপনার কাছে। জি, মানে এক কথায় উত্তর। র‍্যাপিড ফায়ার। হ্যাঁ, র‍্যাপিড ফায়ার। হ্যাঁ, র‍্যাপিড ফায়ার। খিজি নামের অর্থ কি? খিজির নামের অর্থ তো না, এটা আমাদের একজন আউলিয়া আছে, খিজির আলাইহিস সালাম। আমার দাদা একজন খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন, ওনার নামেই আমার নামটা রেখেছেন। ডাক নাম কি? সাফায়েত। বাসায় সাফায়েত ডাকে? বাসায় সাফায়েত ডাকে। প্রথমবার প্রেমের অফার কিভাবে, কার কাছ থেকে পেয়েছিলেন? প্রথমবার প্রেমের অফার কার কাছ থেকে? আমি জিজ্ঞেস করিনি প্রেমের অফার পেয়েছেন কিনা, আমি শিওর পেয়েছিলেন, সে কারণেই বললাম প্রথমবার কার কাছ থেকে পেয়েছেন। আমার প্রেমের ভাগ্য খুব খারাপ, আমি বরঞ্চ মানুষকে প্রেমের অফার দিয়েছি। প্রথমবার যে কে আমাকে প্রেমের, আমার তো মনে হয় না যে কেউ আমাকে প্রেমের অফার। কত সালে সেটা? প্রথমবার প্রেমের অফার পেয়েছি ম্যাট্রিকের পর। আচ্ছা, এসএসসি পরপরই? না, হ্যাঁ, প্রথম একটা অফার পাইছিলাম। এটা একদম এটা কুমিল্লার আমার এক মানে ভিক্টোরিয়া কলেজের একজন ছাত্রী আমাকে প্রেমের অফার দিয়েছিল ম্যাট্রিকের পর। কুমিল্লা স্কুলে পড়ার সময় কোন বিষয়ে পটু ছিলেন? কুমিল্লা জিলা স্কুলে পড়ার সময় আমি দুষ্টামিতে পটু ছিলাম। আচ্ছা, ছোটবেলায় কি হওয়ার স্বপ্ন ছিল?
ছোটবেলায় কি হবার স্বপ্ন ছিল ওইভাবে আসলে চিন্তা করিনি। আমার হয়তোবা মানে এটা তো চেঞ্জ হয়, ওইভাবে আসলে চিন্তা করিনি, বাট সামহাও কোনো না কোনোভাবে শিল্পের দিকে আমি ঝুঁকে যাচ্ছিলাম। অভিনয়, পরিচালনা, লেখালেখি, কোনো একটাকে যদি বাছতে বলা হয় তাহলে আপনি কোনটাকে বেছে নেবেন? পরিচালনা। প্রিয় বন্ধু নাম কি যে আপনাকে আপনার চেয়ে বেশি ভালোবাসে? ওই বন্ধুটা আমার মারা গেছে, ও আসলে বেঁচে নেই। ওর নাম ছিল সাকি, ও আমার ক্যাডেট কলেজের বন্ধু ছিল। ও আমাকে অনেক ভালোবাসতো, বাট ও 2 বছর আগে হার্ট অ্যাটাকে মারা যায়। এটা আসলে কি বলবো, মানে আমার মনে হচ্ছিল যে একটা ভালো খবর আমি শুনবো, যে যে নিউজটা শুনে ভালো লাগবে। আমি একটু বলতে চাই যে আমারও সেই একই রকম, আমার যে প্রিয় বন্ধু সেও মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমাদেরকে সবকিছু নিয়ে সামনের দিকে জীবন মৃত্যু কোনো ব্যাপার না, এটা জীবনের অংশই হচ্ছে মৃত্যু, সো এটাকে, বাট ও অনেক 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 আর্লি চলে গেছে। সাকি। কাকে বেশি মিথ্যা বলেন? কাকে সবচেয়ে বেশি মিথ্যা বলি? আমি মনে হয় মাঝে মাঝে আমি আমার নিজের সাথে বেশি মিথ্যা বলি, নিজেকে বোঝানোর জন্য অনেক সময় মিথ্যা বলতে হয় আমাকে। সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আমার মেয়েকে। মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাদের কুইক জবাব শেষ, এবং কুইক জবাব মাত্র গিয়ারাপ হচ্ছিলাম, শেষ হয়ে গেল। গিয়ারাপ হচ্ছিলাম, কিন্তু আসলে আমাদের তো আসলে সময় বাধা থাকে, আমার সিনেমা নিয়ে আমার আরো অনেক অনেক কিছু জানার ইচ্ছে আছে, তাই কুইক জবাবটা এখানে শেষ করলাম। কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরো দুটো প্রশ্ন একটু করে ফেলি, যেহেতু আপনি গিয়ারাপ হচ্ছিলেন। আপনার প্রিয় অভিনেতা কে? আমার সাবকন্টিনেন্টে যিনি, তিনি মারা গেছেন, ইরফান খান। আর ডেনজেল ওয়াশিংটন আমার আরেকজন খুব পছন্দের। আর প্রিয় অভিনেত্রী? সুচিত্রা সেন আর মেরিল স্ট্রিপ। আমরা তাহলে এবার গল্পে ফিরে যাই, কুইক জবাব শেষ। তো যে কথা হচ্ছিল আপনার ওরা সাতজন, ওই সিনেমায় আপনি কি মেসেজ দিতে চেয়েছিলেন? ওরা সাতজনে আসলে কোনো মেসেজ দিতে চাইনি, আমি ব্যাটল ফিল্ডটাকে, আমাদের মুক্তিযুদ্ধের ময়দানটা কি ছিল ওইটাকে একটু তুলে ধরবার চেষ্টা করেছি আমাদের এই প্রজন্মের সামনে, যে দেখো আমাদের যুদ্ধটা অনেক টাফ ছিল, অনেক ট্যাকটিক্যাল ছিল। যেই মানুষগুলো এই দেশটার জন্য যুদ্ধ করেছে, তারা দেশপ্রেম, তারা তাদের কারেজ, তারা তাদের স্বপ্ন, তারা সব কিছুকে একসাথে করে তাদের জীবনটা বাজি রেখে যুদ্ধ করেছে। এই কারণে আমরা দেশটা পেয়েছি। মাঝে মাঝে আমার মনে হয় আমাদের একজন প্রখ্যাত সেক্টর কমান্ডার বলেছিলেন, পরবর্তীতে কর্নেল তাহের, তখন তো মেজর তাহের ছিলেন, যে আমরা মনে হয় আমাদের স্বাধীনতাটা খুব আর্লি পেয়ে গিয়েছি, এজন্য হয়তো এটার মর্মটা আমরা ঠিকমতো বুঝি না। কিন্তু সেটার জন্য যে পরিমাণ আত্মত্যাগ দিতে হয়েছে। হ্যাঁ, আত্মত্যাগ, সেটা তো একটা ডিফারেন্ট সাবজেক্ট, বাট আমরা হয়তো বা স্বাধীনতার যুদ্ধটা আরো 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 করা উচিত ছিল, তাহলে হয়তো আমরা এটার মর্মটা আরো ভালোভাবে বুঝতে পারতাম। কারণ 51 বছরে আমাদের যে জায়গায় যাওয়ার কথা, আমাদের যেই প্রতিভা এই জাতিটার, সেটাই জায়গাটায় আমরা যেতে পারিনি, তার থেকে অনেক পিছিয়ে আমরা আছি। তার মানে আমরা হয়তো আমাদের প্রতিভাটাকে আমরা ঠিকমতো দাম দেই না, আমাদের স্বাধীনতাটাকেও আমরা মনে হয় ঠিকমতো দাম দিই। আমরা স্বাধীন বলি, আমরা অনেক অনেক ক্ষেত্রেই আমরা পরাধীন। কারণ আপনি যদি স্বাধীনতা পরবর্তী ইতিহাসটা দেখেন, 75-এ বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো পরিবার সহ, এরপরে যে মিলিটারি শাসন শুরু হলো, সেই শাসন 1990-এ এসে গণতন্ত্র আসলো। 1990 থেকে এখন পর্যন্ত যে গণতন্ত্র, এটা প্রপার গণতন্ত্র না, এটা গণতন্ত্রটা এখনো অনেক দূর যাওয়া বাকি আমাদের। হ্যাঁ, এটা নিয়ে আসলে অনেক কিছুই বলার আছে। তো আমাদের কাছে মনে হয়, আমার কাছে মনে হয় যে আমরা স্বাধীন হয়েও স্বাধীন হতে পারিনি অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে। আমরা আরো বিষয় নিয়ে কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের আজকের অতিথির কাছে। বিরতির পর আবারও ফিরে এলাম তারকালয়ে। আমাদের সাথে রয়েছেন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা খিজির হায়াত খান। এই যে ওরা সাতজন, যে সিনেমাটা আপনি বানালেন, এটা বানাতে গিয়ে সত্যিকারের যুদ্ধটা দেখানো কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। এটা কিভাবে দেখিয়েছিলেন? সত্যিকারের যুদ্ধ তো আসলে ওভাবে দেখানোটা খুব ডিফিকাল্ট, আর স্বাভাবিক। আমরা তো ধরেন যুদ্ধটা পড়েছি, শুনেছি, সিনেমায় দেখেছি, বাইরের ফিল্মগুলোতে দেখেছি, দেখে একটা ধারণাটা করে ওটাকে কল্পনায় সাজিয়েছি। আমরা ছবিটা কিছু মুক্তিযোদ্ধাদেরকেও দেখিয়েছি অলরেডি, ক্র্যাক প্লাটুনের কিছু মুক্তিযোদ্ধা, প্লাস আরও কিছু মুক্তিযোদ্ধা, খুব স্বল্প সংখ্যক,
যেটাকে আমরা ফোকাস স্ক্রিনিং বলি আর কি। তো ওনাদের কাছে আমার একটাই কোয়েশ্চেন ছিল যে আমরা কি আসলে যুদ্ধটাকে ঠিকঠাক মানে ওনাদেরকে আমরা কি 71-এর ব্যাটলফিল্ডের কাছাকাছি নিতে পেরেছি কিনা, সে অনুভূতিটা এসেছিল কিনা। তো ওনাদের কাছ থেকে যে ফিডব্যাকটা আমি পেয়েছি ওনারা বলেছে যে হ্যাঁ ছবিটা দেখতে যে 71-এ ফিরে গিয়েছেন ওরা। তো তখন মনে হয়েছে যে না আমরা হয়তোবা কিছুটা হলেও যুদ্ধের ময়দানটাকে রিয়েলিস্টিকভাবে পোর্ট্রে করতে পেরেছি। কোনো কিছুই তো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমাদের অনেক লিমিটেশন আছে, ছিল, থাকবে, বা চেষ্টাটা আছে। এই প্রোগ্রাম যতদিন অন এয়ার যখন থাকবে অলরেডি ট্রেলারটা ইউটিউবে ওরা 7জন সার্চ দিলেই পাওয়া যাবে। মার্চের 3 তারিখ স্বাধীনতার মাসে ছবিটা আসছে। এখনও অনেকগুলো বাধা আছে, বাধাগুলো ক্রস করতে হবে, বাধাগুলোকে পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। বাট আমার কোথায় জানি একটা বিশ্বাস যে ছবিটার সাথে প্রথম থেকেই মুক্তিযোদ্ধাদের একটা স্পিরিট জড়িত ছিল। এই ফিল্মটা তো অলরেডি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, ওয়াইড অ্যাঙ্গেল সেকশন দেখানো হ্যাঁ, হয়েছে। যেহেতু আপনারা সেখানে মনোনয়ন পেয়েছিলেন এবং সেটা দেখিয়েছেন, তখন দর্শক প্রতিক্রিয়া কেমন পেয়েছিলেন? ওয়েল, ইট ওয়াজ আ হাউসফুল শো। আমরা কাউকে ইনভাইট করিনি, আমরা জাস্ট দেখতে চেয়েছিলাম যে সাধারণ মানুষ নিচ থেকে আসে কিনা। সো ক্যাপাসিটি ছিল অ্যারাউন্ড 450 এবং ইট ওয়াজ আ হাউসফুল শো। এবং আমি বোধহয় অল্প একটু দেখেছিলাম, একজন ভদ্রলোক বলছিলেন যে আমার চোখে পানি চলে এসেছে আমি যখন সিনেমাটি দেখছি। তার মানে হচ্ছে সেই কানেকশনটা আপনি যখন যুদ্ধের ময়দান দেখাবেন তখন তো আপনি শুধু গোলাগুলি আর মারামারি দেখাবেন না, সেখানে অনেক কিছু দেখাতে হবে আপনাকে। অনেকগুলো সাবসেক্টর থাকে, সাবপ্লট থাকে। আপনাকে ময়দানটাতে যখন ওরা মুভ করছে আপনি তো যুদ্ধের গ্লিমস দেখে, আপনি তো যুদ্ধের মাঝখান দিয়ে যাচ্ছেন। তো কিছু জায়গা আছে যেগুলো শ্যুট করতে যে আমরাও অনেক ইমোশনাল হয়ে পড়েছি। মানে ওই যে বললাম যে মুক্তিযোদ্ধাদের স্পিরিটটা না এখনো ঘুরে বেড়ায়, এটা আসলে আমরা বুঝি কিনা জানি না। আমি একটা লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে যেহেতু আপনি নিজেও সেখানে অভিনয় করেছেন, আপনার একটা ডায়লগ একটু ছোট্ট করে কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শিওর। আমার এই সিনটা হচ্ছে যে আমাদেরই একজন মুক্তিযোদ্ধা তার আপনজনদের হারায় আমরা মিশনের মাঝপথে, এবং আমরা আসলে তাকে বাঁচাতে পারি না। তো তখন আমার ক্যারেক্টারটা ওকে একটা ডায়লগ দেয়, সেটা হচ্ছে যে তোমার প্রতিশোধ না নিয়ে যুদ্ধের ময়দান ছাড়বো না। বাহ। এবং আলটিমেটলি আমরা আমার সত্যি গা শিরশির করে উঠলো যে প্রতিশোধ না নিয়ে যুদ্ধের ময়দান ছাড়বো না, তার মানে হচ্ছে কতটা জেদ, কতটা দেশপ্রেম, ভালোবাসা সবকিছু মিলিয়ে আসলে সেই যুদ্ধটা হয়েছিল, যেটা আজ আমরা হয়তো পড়ছি, দেখছি, অনুধাবন করছি। সত্যিকারের ফিলিংসটা হয়তো তারাই পেয়েছেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা একটু ধাঁধায় যাব, তারপর আবার কথায় আসবো। এই একটা জিনিস আমি খুব খারাপ, বাট চেষ্টা করে দেখি। আমি সহযোগিতা করব। ছোটবেলায় লম্বা, বড় হলে বেটে, বলো আমি কে? ছোটবেলায় লম্বা, বড় হলে বেটে, হ্যাঁ, বলো আমি কে? বলো। এটা অন্ধকারে আমরা জোনাকি না, অন্ধকারে আমরা মোমবাতি। জোনাকি অন্ধকারে জ্বালাই দেন নাকি? না না না, আমি তো মোমবাতি। হ্যাঁ ঠিক তাই। আচ্ছা, আমার ঘাড় আছে কিন্তু মাথা নেই, আমার দুটি বাহু আছে কিন্তু হাত নেই, বলো আমি কে? আমার ঘাড় আছে মাথা নেই, মানে দুটো বাহু আছে কিন্তু হাত নেই। আচ্ছা, এই ধাঁধাতে আমি অলওয়েজ একটু কাঁচা। আমার ঘাড় আছে মাথা নেই, কি কোট? জামা। আমি মাইম দিয়ে চেষ্টা করছিলাম যে ঘাড় আছে মাথা নেই, ইয়ে আছে বাহু আছে হাত নেই। আচ্ছা, লাস্ট প্রশ্ন, বেশি করব না, যেহেতু আপনি এখন এমনিতেও টেনশনে আছেন, আপনার মুভি নিয়ে বেশি টেনশনে ফেলা আসলে আমার উচিত হবে না। ব্রেন এমনি আমার অনেক বেশি আছে, হ্যাঁ অনেক জায়গায় দৌড়াচ্ছে। মানুষরা আমাকে তৈরি করে, বাঁচায়, বড় করে, কিন্তু আমি তাদের সন্তান নই, বলো আমি কে? গাছ। এটা কি বলবো, আপনি যেটা বলেছেন সেটাও নেওয়া যায় আসলে। যদিও উত্তরটা এখানে লেখা ছিল টাকা, কিন্তু গাছও তো হয় আসলে। আসলে ওই ভিত্তিতে হয়তো বলেনি যে টাকাটা আসলে কিন্তু হচ্ছে গিয়ে বাড়তে থাকে, তাই না? গাছটা তো একসময় আমার কেটেও ফেলে। সারা জীবন কমতে থাকলো, আমি তো বাড়তে দেখলাম না কখনো টাকা। আমি তো জীবনে দেখলাম না আমার টাকা ইনশাআল্লাহ বাড়বে। আমি তো জীবনে বাড়তে দেখলাম না।
দোয়া থাকলে আসলে ওটা না, আমি যেটা বলতে চাচ্ছিলাম গাছ তো আবার এই এদিক থেকে একটা মেসেজও আমরা দিয়ে দিতে পারি যে গাছকে আমরা কাটবো না, ইদানিং অনেক গাছ কাটা হচ্ছে, সেটা আমরা হবে না, টাকা আসলে বাড়তে থাকে। এটা আসলে আমার কপালে জীবনে বাড়ে নাই, আমার কপালে সারা জীবন কমছে। ঠিক আছে, ধাঁধার পর্ব এখানেই শেষ। আমাদের বিজয় টেলিভিশনে আপনি একটু বলবেন আপনার ওরা 7 জন সিনেমা, এই সিনেমাটি দেখতে দর্শক কেন যাবে? দর্শক, আমাদের এই পতাকাটার মাঝে লাল, চারিদিকে সবুজ, এই লালটা হয়তো বা আমাদের ওই মানুষগুলোর জন্য যারা এই দেশের জন্য তাদের রক্ত দিয়েছে। আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমাদের সকল লিমিটেশনকে মেনে নিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের উপরে একটা সিনেমা নির্মাণ করার চেষ্টা করেছি, যেখানে আমরা দেখাতে চেয়েছি আমাদের মুক্তিযোদ্ধারা তাদের রণাঙ্গনে তাদের বীর গাথাটা কেমন ছিল। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমি জানি বাংলাদেশে হলের সংখ্যা অনেক কমে গেছে, হলে অনেক জায়গায় সেই পরিবেশ নেই, তারপরও আপনারা সুযোগ পেলে অবশ্যই ছবিটি সিনেমা হলে যেয়ে দেখবেন। আপনারা গেলে আমরা শক্তি পাবো, সাহস পাবো, আমরা এ ধরনের আরও চলচ্চিত্র নির্মাণ করে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন। ওরা 7 জন আসছে মার্চের 3 তারিখ, জয় বাংলা। যেহেতু কথাটা বলছিলেন তাই শেষ হয়েও আরেকটা প্রশ্ন থেকে গেছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই মুহূর্তে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু ওরা 7 জনকে নিয়ে, ওরা 7 জনই আসলে ডিফাইন করবে আমার ভবিষ্যৎটা কি অ্যাজ এ ফিল্ম মেকার, অ্যাজ অ্যান আর্টিস্ট ইন দিস কান্ট্রি। আপনার এখন খুব মেসি সময় যাচ্ছে, খুব ব্যস্ত সময় যাচ্ছে, তার মধ্যে আপনি সময় দিয়েছেন বিজয় টেলিভিশনকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা করে দেবার জন্য। আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে ছিলেন চলচ্চিত্র অভিনেতা, চিত্র পরিচালক খিজির হায়াত খান। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি আমি আঁখি।